আমরা আজকে অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে আলোচনা করব। কারণ অ্যাডজাস্টিং জার্নাল অ্যাকাউন্টিং এর বেসিক চ্যাপ্টার গুলোর একটি, এবং অ্যাডজাস্টিং জার্নাল না পারলে এর পরবর্তীতে তোমরা প্রায় 4টা বা 5টা চ্যাপ্টার পারবে না। সুতরাং অ্যাডজাস্টিং জার্নালটা তোমাকে অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। এখন অ্যাডজাস্টিং জার্নালটা অ্যাকচুয়ালি কি কারণে আমরা করে থাকি সেটা যদি বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারি অ্যাডজাস্টিং অর্থ সমন্বয়। আর সমন্বয় কথাটির অর্থ হলো সামঞ্জস্য বিধান করা। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট বছরের যে লেনদেনগুলো সম্পন্ন হয়, সেগুলো সব চলতি বছরের হয় না। কিছু লেনদেন আগের বছরের, কিছু লেনদেন পরের বছরের হয়ে চলতি বছরের হয়ে থাকে। এই যে আগের বছর এবং পরের বছর, এগুলোকে যদি তুমি অ্যাডজাস্ট না করো, তাহলে তোমার একটা কমপ্লিট রেজাল্ট আসবে না। এই জন্য কিছু অগ্রিম এবং কিছু বকেয়া সংশ্লিষ্ট জাবেদা তোমাকে করতে হয় সঠিক রেজাল্ট পাওয়ার জন্য, তোমার প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা বের করার জন্য। আর অ্যাডজাস্টিং জার্নালের কিছু উদাহরণ হলো, যেমন অবচয় বের করতে গেলে জার্নাল করতে হয়। অগ্রিম কোনো খরচের উত্তীর্ণ অংশ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের অ্যাডজাস্টিং করতে হয়। অথবা অনুত্তীর্ণ বা আনআর্নড কোনো রেভিনিউর আর্নড অংশটুকু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের অ্যাডজাস্টিং করতে হয়। আমি যা বলেছি এটুকু হয়তো তোমাদের মাথায় ঠিকঠাক যায়নি, তবে আমি সুন্দর করে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ইজিলি বুঝতে পারবা। আমরা নর্মালি একটি প্রতিষ্ঠানের এরকম একটা ট্রায়াল ব্যালেন্স দেখি। দেখো, এরকম একটা ট্রায়াল ব্যালেন্স থাকে। এখানে বলা হয়েছে যে দা ট্রায়াল ব্যালেন্স অফ সানরাইজ লিমিটেড, দ্যাট মিনস সানরাইজ লিমিটেডের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া হয়েছে। সানরাইজ লিমিটেডের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া হয়েছে। এই ট্রায়াল ব্যালেন্স কত তারিখের? জানুয়ারি 31, 2017। এবং এই ট্রায়াল ব্যালেন্সে দেখো কতগুলো টাইটেল দেওয়া হয়েছে। সার্ভিস রেভিনিউ একটা টাইটেল, প্রিপেইড ইন্স্যুরেন্স একটা টাইটেল, নোটস পেবল একটা টাইটেল, আনআর্নড রেভিনিউ একটা টাইটেল, এবং অফিস সাপ্লাইজ একটা টাইটেল। টোটাল এখানে 5টা টাইটেল আছে বা 5টা তোমার অ্যাকাউন্ট আছে। সো এই যে 5টা অ্যাকাউন্টের টাকার পরিমাণও দেওয়া আছে। এই 5টা অ্যাকাউন্টে সব কি সম্পদ বা সব কি দায়? না, কিছু সম্পদ আছে, কিছু দায় আছে, কিছু আয় আছে, কিছু খরচ আছে। এইটা মিলেই হলো ট্রায়াল ব্যালেন্স। সো আমাদের এই যে ট্রায়াল ব্যালেন্সটা আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা কিভাবে পাই? তোমরা জানো, আমরা প্রথমে একটি প্রতিষ্ঠানের প্রতিদিনকার ঘটনাগুলো লিপিবদ্ধ করি বাই ডেট। ডেট অনুযায়ী আমরা লিপিবদ্ধ করি। এই লিপিবদ্ধ করা ডেট অনুযায়ী যে কথাগুলো থাকে, এগুলোকে বলা হয় লেনদেন বা ট্রানজেকশন। এই লেনদেনগুলোকে আমরা জেনারেল জার্নালে রূপান্তর করি। এই লেনদেনগুলোকে আমরা জেনারেল জার্নালে রূপান্তর করি। আর জেনারেল জার্নালটাকে আমরা আবার লেজারে রূপান্তর করি। সেই লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স পাই। সো ট্রায়াল ব্যালেন্স পাই আমরা সহজে না। আমরা প্রথমে প্রতিদিনকার ঘটনাগুলো লেনদেন আকারে লিখি। সেই লেনদেন থেকে আমরা জেনারেল জার্নাল করি, সেই জেনারেল জার্নাল থেকে আমরা লেজার করি, এবং সেই লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স পাই। আই হোপ তোমরা বুঝেছো যে আমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে পাই। এখন একটি ট্রায়াল ব্যালেন্স যদি আমরা পাই, তাহলে ওই ট্রায়াল ব্যালেন্সে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেগুলো কারেকশনও দরকার। কারণ তুমি একজন প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে তোমাকে প্রতি বছর অডিট ফেস করতে হবে। আর এই অডিট ফেস করতে হলে তোমাকে অবশ্যই তোমার হিসাবগুলো কারেক্ট করতে হবে। তাই তোমার অজান্তে বা তোমার কর্মীর অজান্তে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, তাহলে এগুলো সংশোধন করার জন্য তুমি একটা তদন্ত কমিটি গঠন করে দিবা।
সেই তদন্ত কমিটি তোমার প্রতিষ্ঠানের মধ্যের লোক দিয়ে হোক আর বাইরের এক্সপার্ট দিয়ে হোক, সেই তদন্ত কমিটি তোমার প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেইগুলো তদন্ত করে বের করে একটা রিপোর্ট প্রদান করবে। আর সেই রিপোর্টটা হলো এই যে নিচে আমাদের দেওয়া থাকে এডিশনাল ইনফরমেশন। দেখো এখানে বলেছে যে অ্যানালাইসিস অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যানালাইসিস মানে কি? তদন্ত কমিটির বিশ্লেষণ। রিভিলস মানে প্রকাশ করেছে, রিভিলস মানে প্রকাশ করে। তাহলে অ্যানালাইসিস রিভিলস অর্থাৎ তদন্ত কমিটির বিশ্লেষণ প্রকাশ করে দ্য ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন। ফলোয়িং মানে নিচের, এডিশনাল মানে অতিরিক্ত, এবং ইনফরমেশন মানে তথ্য। নিচের অতিরিক্ত এই যে তথ্যগুলো, নিচের অতিরিক্ত তথ্য কোনগুলো? এই যে ইন্স্যুরেন্স থেকে এই যে অতিরিক্ত তথ্যগুলো, এই তথ্যগুলো এই তদন্ত কমিটির অ্যানালাইসিস বা বিশ্লেষণ, এই 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 তথ্যটা, দ্যাট মিন্স তদন্ত কমিটি যে ভুলগুলো পেয়েছে সেই ভুলগুলো নিয়ে যে রিপোর্ট প্রদান করেছে, এই সেই রিপোর্টটা, অর্থাৎ এডিশনাল ডেটা। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত প্রতিষ্ঠানে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই ভুলগুলো তদন্ত করে বের করে দেয় একটি তদন্ত কমিটি, এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্টটা প্রদান করে সেই রিপোর্টটা এই ট্রায়াল ব্যালেন্সের নিচে অতিরিক্ত তথ্য বা আদার ডেটা বা অ্যাডজাস্টিং ডেটা বা এডিশনাল ডেটা এই নামে থাকে। এইটা হলো সেই তদন্ত রিপোর্ট। এখন আমাদের এই ভুল ত্রুটিগুলো যদি আমরা সংশোধন করতে চাই বা সমন্বয় করতে চাই বা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাদের এই যে তদন্ত কমিটির রিপোর্ট আছে, এই রিপোর্টটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই হলো অ্যাডজাস্টিং ডেটা। এই ডেটাগুলোকে যদি আমরা জার্নাল করতে পারি, তাহলে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল হয়ে যাবে। এখন অ্যাডজাস্টিং জার্নাল কিভাবে করব? অ্যাডজাস্টিং জার্নালের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। তবে আমি যেভাবে করি সেটা তোমাদের শেখাচ্ছি। এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজ পদ্ধতি। সেটা হলো অ্যাডজাস্টিং যে তথ্য বা ইনফরমেশন, এগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হলো এক্সপেন্স আর একটা হলো রেভিনিউ। অর্থাৎ যত এক্সপেন্স গুলো সব একপাশে এবং যত রেভিনিউ গুলো সব একপাশে। তো এই এক্সপেন্সকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো প্রিপেইড এক্সপেন্স, আরেকটি হলো অ্যাক্রুড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে হলো অগ্রিম ব্যয়, আর অ্যাক্রুড এক্সপেন্স মানে হলো বকেয়া ব্যয়। আর রেভিনিউকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো আনআর্ন রেভিনিউ আর একটা হলো অ্যাক্রুড রেভিনিউ। আনআর্ন রেভিনিউ মানে অনুপার্জিত আয়, আর অ্যাক্রুড রেভিনিউ মানে হলো বকেয়া আয়। সো এই চারটা যে আমরা এন্টিটি পেলাম বা চারটা যে আমরা টাইটেল পেলাম, বা এই চারটা টাইটেলে যদি আমরা মিনিং বুঝি এবং ঘটনাটা বুঝি যে কোনটা আসলে কি জিনিস, তাহলে তোমার জন্য অ্যাডজাস্টিং করা খুবই সহজ হয়ে যাবে। সো আমাদের এখন জানতে হবে প্রিপেইড এক্সপেন্স আসলে জিনিসটা কি, অ্যাক্রুড এক্সপেন্স জিনিসটা কি, আনআর্নড রেভিনিউটা কি, অ্যাক্রুড রেভিনিউটা কি, এই চারটি জিনিস কি। তো আমি প্রথমে তোমাদেরকে প্রিপেইড এক্সপেন্স দিয়েই শুরু করি। যদি আমরা প্রিপেইড এক্সপেন্স জানতে চাই যে প্রিপেইড এক্সপেন্স কি, তাহলে আমরা বলতে পারি যে প্রিপেইড এক্সপেন্স মানে যে এক্সপেন্সটা প্রিপেইড হয়েছে বা প্রিপেইড করা হয়েছে। প্রিপেইড অর্থাৎ প্রি মানে পূর্বে, পেইড মানে পরিশোধিত। তার মানে পূর্বেই পরিশোধিত খরচ। তো কোন খরচটা পূর্বেই পরিশোধ করি? পূর্বেই পরিশোধ অর্থ কি? পূর্বেই পরিশোধ মানে হলো আমরা সেবা বা পণ্য পাওয়ার আগেই যদি পরিশোধ করি সেটাকেই বলা হয় পূর্বেই পরিশোধ। তাহলে সেবা বা পণ্য পাওয়ার আগেই যদি পরিশোধ করি, তার মানে সেটা কি? অগ্রিম। এই জন্য প্রিপেইড মানে আসলে অগ্রিম। সো অগ্রিম ব্যয়টা কি? আমরা পণ্য বা সেবা পাওয়ার আগেই যদি
টাকা পরিশোধ করি বা মূল্য পরিশোধ করি, তাহলে সেটাকে বলা হয় অগ্রিম ব্যয়। তো আমরা যদি ফর্মাল ডেফিনিশন দেখি, তাহলে এরকম: পণ্য বা সেবা গ্রহণ করার আগেই যদি মূল্য পরিশোধ করা হয়, তাহলে তাকে প্রিপেইড এক্সপেন্স বলে। এখন আমরা একটু উদাহরণ দিব যে প্রিপেইড এক্সপেন্সটা আসলে কি। পণ্য বা সেবা গ্রহণ করার আগেই আমরা কিভাবে মূল্য পরিশোধ করি, এটাই হলো আমাদের আলোচনার বিষয়। পণ্য বা সেবা গ্রহণ করার আগেই আমরা কিভাবে মূল্য পরিশোধ করি। অনেক ঘটনা আছে, আমি তোমাদের 4টি ঘটনা দিয়ে ব্যাখ্যা করব। ধরো, এখানে আমরা একটা মেস দেখতে পাচ্ছি, একটা মেসে দুটি মেয়ে বসে পড়াশোনা করছে। তো ধরো, তুমি একটি মেসে থাকতে চাও, একটি সুন্দর মেসে থাকতে চাও, একটি সিকিউরড মেসে থাকতে চাও। এখন তুমি অনেক খুঁজে তুমি ঢাকার আজিমপুরে তুমি একটি মেস পেয়েছো, তোমার মনে হয়েছে মেসটি অনেক সুন্দর, পরিচ্ছন্ন এবং সিকিউর, নিরাপদ। তো তুমি এই মেসটি পছন্দ করেছো, তুমি এই মেসে থাকবা। মেসের মালিকের সাথে তুমি কথা বলতে গেছো, মেসের মালিক বলেছে যে আপনি থাকতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো আপনি যদি আমার মেসে থাকতে চান, তাহলে আপনাকে 3 মাসের অগ্রিম ভাড়া দিয়ে তারপর আমার মেসে উঠতে হবে। তো তুমি বললে ভাড়া কত, বা মেস মালিক বললেন যে 4,000 টাকা। তো এখন তোমার মেসটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো 3 মাসের অগ্রিম ভাড়াটা তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো তুমি বাসায় কথা বলছো, বাসায় কথা বললে তোমার আব্বু বললেন যে ঠিক আছে, তুমি ওই মেসেই ওঠো, আমি তোমার 3 মাসের 4,000 করে 12,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওই মেসেই বুকিং দাও। তো তুমি তোমার আব্বুর কথা শুনে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে তুমি ওই মেসের 4,000 টাকা করে, প্রতি মাসে 4,000 টাকা করে, তুমি 3 মাসে 12,000 টাকা বুকিং দিয়েছো। আজকে ধরো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, তুমি উঠবা মার্চ মাসের 1 তারিখ। তুমি বুকিং দিয়েছো আজকেই, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ বুকিং দিয়েছো। তো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ বুকিং দিয়েছো, উঠবা মার্চ মাসের 1 তারিখ। এখন তুমি বাসায় গেছো, বাসায় গিয়ে যদি চিন্তা করো রাতে, যে তুমি আজকে যে টাকাটা দিলে, এই টাকাটা তোমার জন্য কি। তুমি আজকে কত টাকা দিয়েছো? তুমি আজকে 12,000 টাকা দিয়েছো। তো এই 12,000 টাকা তোমার জন্য কি, তুমি ভালো করে ভেবে দেখো। এই টাকাটা তোমার জন্য অগ্রিম খরচ বা প্রিপেইড এক্সপেন্স। কারণ তুমি যে 12,000 টাকা দিয়েছো 3 মাসের ভাড়া বাবদ, এই টাকার 1 টাকাও তুমি এখনো কনজিউম করনি, বা 1 টাকার সেবাও তুমি এখনো পাওনি। তাহলে আজকে যদি তুমি জাবেদা করো, তাহলে এই যে 12,000 টাকা দিয়েছো, এটার নাম হলো প্রিপেইড এক্সপেন্স। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি সেবা গ্রহণ করতে চাই বা পণ্য গ্রহণ করতে চাই, কিন্তু সেবা বা পণ্য পাওয়ার আগেই যদি আমরা ওই সেবা বা পণ্য বাবদ টাকাটা পরিশোধ করে থাকি, তাহলে সেটাকে বলা হয় প্রিপেইড এক্সপেন্স। তো এইটা হলো প্রিপেইড এক্সপেন্সের উদাহরণ। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি। সেটা হলো, তুমি একটি প্রতিষ্ঠানের ম্যানেজার, তোমার একজন কর্মচারীর খুবই টাকার দরকার। তো সেই কর্মচারী তোমার কাছে এসেছেন যে ম্যাডাম, আমার বেতন তোমার কর্মীকে দিয়ে দিয়েছো। তোমার কর্মী আগামী 3 মাসের বেতন নিয়ে তার ছেলের অপারেশন করতে গেছে, তুমি অফিসে বসে কাজ করছো। এখন যদি তুমি কল্পনা করো বা ভাবো, তুমি যে 3 মাসের বেতন দিয়েছো 60,000 টাকা, এই 60,000 টাকা তোমার প্রতিষ্ঠানের জন্য কি, বা তোমার জন্য কি, তাহলে তুমি দেখো বলতে বুঝতে পারবা যে এই যে 60,000 টাকা তুমি দিয়েছো, এটি তোমার প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড এক্সপেন্স। কারণ তুমি
এখনো ওই 60,000 টাকার 1 টাকারও সেবা পাওনি, বা তোমার প্রতিষ্ঠান সেবা গ্রহণ করেনি, তাহলে সেবা গ্রহণ করার আগেই তুমি তার মূল্য পরিশোধ করে দিয়েছো। তাহলে এই 60,000 টাকা তোমার জন্য বা তোমার প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড এক্সপেন্স। আচ্ছা, এরপরে আরেকটি উদাহরণ দিই। ধরো তুমি অনলাইনে একটি ড্রেস দেখেছো, সে দারাজে একটি ড্রেস দেখেছো, তোমার খুবই পছন্দ হয়েছে। তো ড্রেসটি তুমি অর্ডার করেছো, কিন্তু ওরা বলেছে অগ্রিম পেমেন্ট করলে ড্রেস পাঠাবে। তো তুমি ড্রেসের মূল্য ধরো 5,000 টাকা, তুমি অনলাইনে 5,000 টাকা পাঠিয়েছো, তুমি ওদেরকে 5,000 টাকা দিয়ে দিয়েছো, তুমি পেইড করে দিয়েছো। এখন তুমি যদি পেইড করে থাকো, পেইড করার পরে তুমি যদি বসে চিন্তা করো যে এই 5,000 টাকা তোমার জন্য কি, তাহলে দেখো তুমি সহজেই বুঝতে পারবা এই 5,000 টাকা তোমার জন্য হলো প্রিপেইড এক্সপেন্স। কারণ তুমি তো এখনো ড্রেসটা হাতে পাওনি, অথচ ওই পণ্যটা হাতে পাওয়ার আগেই তুমি টাকাটা পরিশোধ করে দিয়েছো, তার মূল্যটা পরিশোধ করে দিয়েছো। সুতরাং এই টাকাটা তোমার জন্য প্রিপেইড এক্সপেন্স। আর লাস্ট উদাহরণ হলো, ধরো তুমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছো। আমরা সবাই জানি ইন্স্যুরেন্সের টাকা সব সময় অগ্রিম দিতে হয়। কেন দিতে হয়? কারণ হলো ইন্স্যুরেন্স আমরা করি নর্মালি কোনো পণ্য পরিবহনের জন্য। অর্থাৎ আমাদের যদি পণ্য পরিবহনে বা উৎপাদনে বা কোনো কাজে ঝুঁকি থাকে, তাহলে সেই ঝুঁকিটা মিনিমাইজ করি আমরা ইন্স্যুরেন্স করে। সে তুমি, তোমার প্রতিষ্ঠান ঢাকায়, তুমি একটি কোম্পানির ম্যানেজার, তোমার পণ্য সৌদি আরবে ভালো বিক্রি হয়। তো তুমি সৌদি আরবে 1 কোটি টাকার পণ্য পাঠাবে। তো তুমি কিভাবে পাঠাবে? তুমি শিপিং করে পাঠাবে। তো এখান থেকে তুমি পণ্য কোথায় নিয়ে যাবে? চিটাগাং নিয়ে যাবে, ওখান থেকে শিপমেন্ট করে সৌদি আরব নিয়ে যাবে, তারপর তুমি ওখানে সৌদি আরবে বিভিন্ন কোম্পানির কাছে সেল করবে বা বিভিন্ন দোকানে সেল করবে। এখন তোমার পথে তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য তুমি কি করবা? তুমি অবশ্যই ইন্স্যুরেন্স করবা। ইন্স্যুরেন্স করলে সুবিধা হলো, তুমি 1 কোটি টাকার পণ্য পাঠাচ্ছ, যদি 1 কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যায়, লাইক জাহাজে ডুবে যায়, তাহলে তুমি ওই 1 কোটি টাকাই ক্ষতিপূরণ পাবা। তোমার পণ্যের যদি 50 লাখ টাকার ক্ষতি হয়, তুমি 50 লাখ টাকাই ফেরত পাবা, তোমার যদি ইন্স্যুরেন্স করা থাকে। এখন ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম দিতে হয়, লাইক তুমি 1 কোটি টাকার ইন্স্যুরেন্সে হতে পারে 50,000 টাকা, হতে পারে 1 লাখ টাকার একটা প্রিমিয়াম দিতে হবে। দিয়ে তোমার ইন্স্যুরেন্সটা কনফার্ম করতে হবে। তারপরে তোমার পণ্য যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তুমি ক্ষতিপূরণ পাবা। এখন বলো, তুমি যদি বলো, তুমি কোম্পানির ম্যানেজার হিসেবে যদি ইন্স্যুরেন্স কোম্পানি বলো যে আমি এখন ইন্স্যুরেন্স করব না, আমি ইন্স্যুরেন্স করব আমার পণ্য যদি ক্ষতি হয় তখনই আমি সাথে সাথে ইন্স্যুরেন্স করব, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি এটা মানবে? কখনোই না। তো এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার ইন্স্যুরেন্স কোম্পানির লাভ কি? অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি 100টা বা 1,000টা ইন্স্যুরেন্স করলে সেখানে একটার হয়তো ক্ষতিপূরণ দিতে হয়, এই জন্য আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানির লাভ হয়ে যায়। তো যাই হোক, আমরা সবসময় মনে রাখবো ইন্স্যুরেন্স সবসময় অগ্রিম করতে হয়, ইন্স্যুরেন্স সবসময় অগ্রিম করতে হয়। তো তুমি যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দাও, তাহলে ডেফিনেটলি সেটা অগ্রিম দিচ্ছ, এই জন্য এটা তোমার জন্য প্রিপেইড এক্সপেন্স। এর সেবাটা তুমি পরে পাবা, অর্থাৎ পণ্য পরিবহনের সময়, বা তুমি যদি 6 মাসের ইন্স্যুরেন্স করো, 1 বছরের ইন্স্যুরেন্স করো, তাহলে 1 বছর ধরে তুমি এর সেবা পাবা, কিন্তু তুমি তার মূল্যটা প্রথম দিনেই পরিশোধ করে দিচ্ছ। এই জন্য ইন্স্যুরেন্সটাও বলা হয় প্রিপেইড এক্সপেন্স। আই হোপ তোমরা সবাই প্রিপেইড এক্সপেন্স কি এটা বুঝেছো। এখন আমরা আলোচনা করব আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ হলো অনুপার্জিত সেবা আয়। যদি আনআর্নকে আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখো এভাবে বিশ্লেষণ করতে পারি যে আন আর আর্নড দুইটা আলাদা আলাদা ওয়ার্ড। তো আন এটা হলো, তোমরা জানো, প্রিফিক্স বা উপসর্গ। আন দিয়ে অর্থাৎ না বোধক শব্দ বুঝিয়েছে। আর্ন মানে উপার্জিত, আর আন মানে না, তাহলে না উপার্জিত, দ্যাট মিনস অনুপার্জিত। তো অনুপার্জিত সেবা আয়
অনুপার্জিত সেবা এই জিনিসটা কি, এইটা আমাদের একটু বুঝতে হবে। আমরা জানি উপার্জিত মানে কি, আমরা যদি কোনো কাজ করে থাকি তার মানে আমরা উপার্জন করেছি। ধরো আমি কারোর বাড়িতে গিয়ে তার একটি কম্পিউটারের কাজ করে দিলাম, তো সে আমাকে এজন্য 500 টাকা দিবে বলে নিয়ে গেল, আমি কাজ করে দিলাম। তো দ্যাট মিন্স আমার উপার্জন হয়েছে 500 টাকা। টাকা পাই আর না পাই, আমি কাজ করেছি, আমার উপার্জন হয়েছে 500 টাকা। ধরো তুমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো তুমি কোনো কোম্পানির সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছো, তোমার কন্ট্রাক্ট হলো 50,000 টাকা। তো তুমি কাজ করে দিয়েছো, তুমি টাকা পেয়েছো, তুমি বলতে পারছো যে আমার উপার্জন হয়েছে 50,000 টাকা। অথবা তুমি কাজ করেছো কিন্তু টাকা পাওনি, তাও তুমি বলতে পারবা যে আমার উপার্জন হয়েছে 50,000 টাকা, আমি টাকাটা সামনে পাবো। কিন্তু আনআর্ন মানে অনুপার্জিত সেবা আয় কি, তার মানে আমি কাজ যদি না করে টাকা পেয়ে যাই, সেটাকে বলা হয় আনআর্ন সার্ভিস রেভিনিউ। তোমার একটা কাজ করার কথা কিন্তু তুমি কাজ না করে তুমি টাকা পেয়ে গেছো, তাহলে সেটা হলো তোমার জন্য আনআর্ন সার্ভিস রেভিনিউ। বা তোমার একটা পণ্য দেওয়ার কথা, তোমার একটা সেবা দেওয়ার কথা, তুমি পণ্য বা সেবা প্রদান না করেই টাকা আগেই পেয়ে গেছো, সেটাকে বলা হয় আনআর্ন সার্ভিস রেভিনিউ। আমরা যদি সংজ্ঞা দেখি, তাহলে সংজ্ঞাটা হলো এরকম যে পণ্য বা সেবা প্রদান করার আগেই যদি আমরা টাকা গ্রহণ করি তাহলে সেটাকে বলা হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ। পণ্য বা সেবা প্রদান করার আগেই আমরা টাকা গ্রহণ করি তাহলে সেটা হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ। একটু আগে পড়লাম প্রিপেইড এক্সপেন্স, অর্থাৎ পণ্য বা সেবা গ্রহণ করার আগেই আমরা টাকা পরিশোধ করে দিচ্ছি, সেটা আমার জন্য প্রিপেইড এক্সপেন্স। আর আনআর্নড সার্ভিস রেভিনিউ হলো আমরা যদি পণ্য বা সেবা প্রদান করার আগেই কারো কাছ থেকে টাকা নিই তাহলে সেটা হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ। এখন গত প্রিপেইড এক্সপেন্সে যে 4টি উদাহরণ দিছিলাম, দেখো ওই 4টি উদাহরণ দিয়েই আমি বুঝিয়ে দিচ্ছি আনআর্নড সার্ভিস রেভিনিউ। তুমি যখন মেসে গেছিলে, তোমার মনে আছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তুমি মেস মালিকের কাছে গেছো। মেস মালিক বলেছে যে আপনি যদি আমাকে 3 মাসের অগ্রিম ভাড়া দিতে পারেন তাহলে আপনি মেসে উঠতে পারবেন মার্চের 1 তারিখ। তুমি তোমার বাবার সাথে কথা বলে টাকা বিকাশে নিয়ে ওই মেস মালিককে 12,000 টাকা দিয়েছো, প্রতি মাসে 4,000 টাকা করে। এই যে তুমি 4,000 টাকা করে 12,000 টাকা দিয়েছো, এটা তোমার জন্য প্রিপেইড এক্সপেন্স। কিন্তু তুমি যদি মেস মালিকের সেন্সে চিন্তা করো, বা মেস মালিক টাকাটা নিয়ে আজকে যদি রাতে চিন্তা করে যে এই টাকাটা অ্যাকাউন্টিং এর ভাষায় কি, তাহলে দেখো মেস মালিক বলবে যে এই টাকাটা অ্যাকাউন্টিং এর ভাষায় হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ। কারণ কি? কারণ মেস মালিক তোমাকে একদিনও মেসে থাকার সুবিধা দিইনি, সুযোগ দিইনি, অথচ সে 3 মাসের টাকা অগ্রিম গ্রহণ করেছে। অর্থাৎ সে তোমাকে সেবা প্রদান করার আগেই টাকা গ্রহণ করেছে। তাহলে মেস মালিকের জন্য এটা হলো আনআর্নড রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হবে না, এটা হবে রেন্ট রেভিনিউ, যেহেতু ভাড়া বাবদ টাকাটা নিচ্ছে। তাহলে এটা হলো আনআর্নড রেভিনিউ, মেস মালিকের জন্য আনআর্নড রেভিনিউ। এজন্য দেখো লেখা আছে ওনার রিসিভড অ্যাডভান্স রেন্ট। তাহলে এই ঘটনাটা মেস মালিকের জন্য আনআর্নড রেভিনিউ। ওকে, একইভাবে তোমার ওয়ার্কার রিসিভ করেছে অ্যাডভান্স স্যালারি। তুমি 3 মাসের স্যালারি দিয়েছো 60,000 টাকা তোমার ওয়ার্কারের জন্য, ওয়ার্কারের সেলের অপারেশনের জন্য। সো ও আগামী 3 মাস কাজ করে শোধ করে দিবে। এটা তোমার জন্য ম্যানেজার হিসেবে তোমার জন্য প্রিপেইড এক্সপেন্স, বা তোমার প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড এক্সপেন্স। বাট তোমার কর্মীর জন্য কি এটা? তোমার কর্মীর জন্য দেখো আনআর্নড রেভিনিউ। কারণ সে সার্ভিস দিবে আগামী 3 মাস, সেজন্য সে আগেই টাকাটা নিয়েছে, সে সেবা প্রদান করার আগেই টাকাটা গ্রহণ করেছে, সুতরাং তার জন্য এটা আনআর্নড সার্ভিস রেভিনিউ। দারাজ কোম্পানি তোমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল একটা ড্রেস দেওয়ার জন্য, তুমি টাকা দেওয়ার পরে ভেবেছিলে এই টাকাটা তোমার জন্য কি, তুমি ভেবেছিলে এই টাকাটা তোমার জন্য প্রিপেড এক্সপেন্স। কিন্তু দারাজ কোম্পানি যদি টাকাটা নিয়ে ভাবে যে আমি টাকাটা নিলাম কিন্তু এখনো পণ্য দিইনি, তাহলে আমার জন্য দারাজ কোম্পানির জন্য এই টাকাটা কি?
দেখো, দারাজ কোম্পানি পণ্য প্রদান করার আগেই টাকা গ্রহণ করেছে, সুতরাং দারাজ কোম্পানির জন্য এটা আনআর্ন রেভিনিউ। ঠিক একইভাবে তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিছিলে, তোমার জন্য এটা প্রিপেইড এক্সপেন্স। বাট ইন্স্যুরেন্স কোম্পানি কি তোমাকে এখনো সেবা দিয়েছে? না, সে আগামী 1 বছর বা 6 মাস সেবা দিবে, তাই সে প্রথম দিনই টাকা নিয়েছে। তাহলে প্রথম দিনই যদি সে চিন্তা করে এই টাকাটা তার জন্য কি, সেই এই টাকাটা তার জন্য আনআর্ন রেভিনিউ। আই থিংক তোমরা সবাই বুঝেছো। এরপরে আমরা আলোচনা করব অ্যাক্রুড এক্সপেন্স বা বকেয়া আয়। অ্যাক্রুড, বকেয়া, বাকি। এক্সপেন্স মানে হলো খরচ বা ব্যয়। এখন বকেয়া ব্যয় কি? ব্যয় হয় কখন? একটা জিনিস সবসময় মনে রাখবা, ব্যয় হয় আমরা যখন সেবা গ্রহণ করি তখন ব্যয় হয়। লাইক আমি যদি এখন আহ রিক্সা করে মার্কেটে যাই, তাহলে আমি রিক্সা ভাড়া দিলাম 50 টাকা, আমার এটা ব্যয়, কারণ আমি রিক্সায় গেছি, আমি সেবাটা রিক্সাওয়ালা থেকে গ্রহণ করেছি, তাই এটা আমার ব্যয়। আর রিক্সাওয়ালা সেবাটা দিয়েছে, এজন্য এটা তার আয়। তাহলে ব্যয় হয় কখন? যখন আমরা সেবা গ্রহণ করি। আবার অ্যাক্রুড মানে কি? কিন্তু সেবা গ্রহণ করে আমরা যদি মূল্যটা পরিশোধ না করি, তাহলে সেটা হলো অ্যাক্রুড এক্সপেন্স, অর্থাৎ বকেয়া থাকে, মূল্যটা বকেয়া থাকে। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি, আমরা সেবা গ্রহণ করেছি বা পণ্য গ্রহণ করেছি, কিন্তু তার মূল্যটা আমরা পরিশোধ করিনি বা মূল্যটা বাকি আছে, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে সেটাকে বলা হয় অ্যাক্রুড এক্সপেন্স। আমরা পণ্য বা সেবা গ্রহণ করেছি কিন্তু মূল্যটা পরিশোধ করিনি বা মূল্যটা বকেয়া আছে, বাকি আছে, তাহলে সেটাকে বলা হয় অ্যাক্রুড এক্সপেন্স। লাইক তুমি মেসে অগ্রিম ভাড়া দেওয়ার কথা, ধরো তুমি অগ্রিম ভাড়া দাওনি, তুমি বলছো আমি 1 মাস পরে ভাড়া দিব। এখন 1 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে, তুমি ভাড়া দাওনি। তো 2 মাস তুমি মেসে থেকেছো, অথচ তুমি 1 টাকাও ভাড়া দাওনি। তুমি চিন্তা করো তো, এই টাকাটা তোমার জন্য কি? এই টাকাটা হলো তোমার জন্য বকেয়া খরচ। কারণ তুমি সেবাটা কিন্তু গ্রহণ করেছো মেস থেকে, কিন্তু তার মূল্যটা এখনো পরিশোধ করনি। এটা তোমার জন্য বকেয়া খরচ। একইভাবে যদি আরেকটা উদাহরণ দিই, তুমি কর্মীদের অগ্রিম বেতন তো দাও না, নর্মালি কর্মীদের বেতন দাও পরে। তো তুমি মাস শেষে 3 মাস ধরে কর্মীদের কোনো বেতন দাওনি, নো স্যালারি লিখে বসে আছো, যে তুমি 3 মাস ধরে কোনো কর্মীদের বেতন দাওনি। এখন এইটা চিন্তা করো তো, তোমার জন্য কি বা প্রতিষ্ঠানের জন্য কি? এটা অ্যাক্রুড এক্সপেন্স, কারণ তুমি কর্মীদের থেকে সেবাটা ঠিক গ্রহণ করেছো, সেবাটা নিয়েছো, কিন্তু তার মূল্যটা তুমি পরিশোধ করনি, তাই এটা তোমার জন্য অ্যাক্রুড এক্সপেন্স। একইভাবে তুমি ধরো একটা দোকানে গিয়েছো, তোমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছে, ড্রেসটার দাম হলো 4,000 টাকা। তোমার কাছে টাকা নেই, তুমি বললে আমি ড্রেসটা সামনের সপ্তাহে নিব। দোকানদার তোমার পরিচিত, বললো তুমি ড্রেসটা নিয়ে যাও, আমাকে সামনের সপ্তাহে টাকা দিও। তুমি ড্রেসটা নিয়ে আসছো, খুব মজা করে পরেছো, ভালো লাগছে। বাসায় এসে চিন্তা করো, যদি এই 4,000 টাকা তোমার জন্য কি? দেখো, এই 4,000 টাকা তোমার জন্য অ্যাক্রুড এক্সপেন্স, কারণ তুমি পণ্যটা গ্রহণ করেছো কিন্তু তার মূল্যটা পরিশোধ করনি। লাস্ট উদাহরণ, তুমি যদি সিএনজি করে কলেজে আসো, এখন সিএনজি করে কলেজে প্রতিদিন একজন মামার সাথে পরিচয় হয়ে গেছে, সেই মামার সিএনজি তে আসছো, ভাড়া 100 টাকা, তোমার কাছে আজকে 100 টাকা খুচরা নাই, তুমি বললে মামা আমি তো আপনাকে টাকা কালকে দিয়ে দিব। তুমি কলেজে এসে তুমি ক্লাসে বসে ভাবছো যে এই 100 টাকাটা তোমার জন্য কি? তুমি দেখো, এই 100 টাকা তোমার জন্য অ্যাক্রুড এক্সপেন্স, কারণ তুমি তুমি সেবাটা গ্রহণ করেছো কিন্তু তার মূল্যটা পরিশোধ করনি। তাহলে এই যে 4টা উদাহরণ দিলাম, এই 4টা উদাহরণ হলো অ্যাক্রুড এক্সপেন্স বা বকেয়া ব্যয়। আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা দেখব অ্যাক্রুড রেভিনিউ বা বকেয়া আয়। বকেয়া আয় হলো, আমরা আয় হয় কখন? আয় হয় নর্মালি যখন আমরা সেবা প্রদান করি। যেমন ওই যে সিএনজি চালক তোমাকে সিএনজি তে করে কলেজে নিয়ে আসলো, এই আয়টা তার হয়েছে, কারণ সে তো তোমাকে সেবা দিয়েছে, আর ব্যয়টা তোমার, অর্থাৎ তুমি সেবাটা নিয়েছো। তো আমরা যদি সেবা প্রদান করি, তখন নর্মালি আমাদের আয় হয়। তো বকেয়া আয় কখন হয়? যে আমরা সেবাটা প্রদান করেছি, বাট তার মূল্যটা এখনো আমরা পাইনি, সেটা বকেয়া আছে, মূল্যটা এখনো বকেয়া আছে, এটাকে বলা হয় অ্যাক্রুড রেভিনিউ।
তো আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে বলতে পারি, পণ্য বা সেবা প্রদান করেছি কিন্তু মূল্য এখনো পাইনি বা মূল্যটা বকেয়া আছে, বাকি আছে, তখন তাকে অ্যাক্রুড রেভিনিউ বলে। আগের যে উদাহরণগুলো দিলাম ওই উদাহরণগুলোই যদি আমি দিই তাহলে এভাবে বলতে পারি যে তুমি মেস মালিককে 2 মাসের ভাড়া দাওনি, 4,000 4,000 8,000 টাকা, এটা তোমার জন্য অ্যাক্রুড এক্সপেন্স। কিন্তু মেস মালিকের জন্য কি? মেস মালিকের জন্য দেখো অ্যাক্রুড রেভিনিউ, কারণ মেস মালিক তোমাকে সেবা প্রদান করেছে কিন্তু মূল্যটা সে এখনো পায়নি, মূল্যটা তার জন্য বাকি আছে। তাই মেস মালিকের জন্য এটা অ্যাক্রুড রেভিনিউ। যদি তুমি কর্মীদের বেতন না দিয়ে থাকো তাহলে তোমার জন্য এটা অ্যাক্রুড এক্সপেন্স, কিন্তু কর্মীদের জন্য কি? দেখো ভালো করে চিন্তা করে, কর্মীরা তোমাকে সেবা দিয়েছে, কর্মীরা সেবা প্রদান করেছে কিন্তু তার মূল্য কর্মীরা এখনো পায়নি, সুতরাং কর্মীদের জন্য এটা অ্যাক্রুড রেভিনিউ, কর্মীদের জন্য এটা বকেয়া আয়। একইভাবে তোমার জন্য ওই 4,000 টাকার ড্রেসটা হলো অ্যাক্রুড এক্সপেন্স, কিন্তু দোকানদারের জন্য এটা অ্যাক্রুড রেভিনিউ, কারণ দোকানদার পণ্যটা তোমাকে দিয়েছে কিন্তু তার মূল্যটা সে এখনো পাইনি। ঠিক একইভাবে চালকের জন্য ওই 100 টাকা হলো অ্যাক্রুড রেভিনিউ, কারণ চালক তোমাকে 100 টাকা সেবা দিয়েছে কিন্তু চালক ওই 100 টাকার সেবা বাবদ মূল্যটা পায়নি, সুতরাং চালকের জন্য এটা অ্যাক্রুড রেভিনিউ। তাহলে আমরা দেখলাম অ্যাক্রুড এক্সপেন্স এবং অ্যাক্রুড রেভিনিউ পরস্পর বিপরীত। একটি ঘটনা ঘটলে কারোর জন্য যদি অ্যাক্রুড এক্সপেন্স হয় তাহলে অন্যজনের জন্য অ্যাক্রুড রেভিনিউ হয়। ঠিক একইভাবে ওই প্রিপেইড এক্সপেন্স এবং আনআর্নড সার্ভিস রেভিনিউর ক্ষেত্রেও একই, একটি ঘটনা যদি কারোর জন্য প্রিপেইড এক্সপেন্স হয় অন্যজনের জন্য আনআর্নড সার্ভিস রেভিনিউ। এখন মূল জিনিসটা হলো এই চারটি এন্টিটি তো আমরা শিখলাম যে কোনটা কি। এখন এটা জাবেদা আমাদের মুখস্থ করতে হবে। যদি তোমার প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড এক্সপেন্স ঘটে তাহলে জাবেদা হবে প্রিপেইড রিলেটেড ডেবিট রিলেটেড এক্সপেন্স ক্রেডিট। এখানে রিলেটেড হলো যে ঘটনা হয়েছে, লাইক তুমি যদি ভাড়ার জন্য টাকা পরিশোধ করো তাহলে এখানে রিলেটেড হলো ভাড়া মানে রেন্ট। যদি তুমি স্যালারি অগ্রিম দাও তাহলে এখানে রিলেটেড হলো স্যালারি। তুমি যদি ওয়েজ দাও তাহলে এখানে রিলেটেড হলো ওয়েজ। তুমি যদি ইন্স্যুরেন্স দাও তাহলে এখানে রিলেটেড হলো ইন্স্যুরেন্স। সো জাবেদা হবে প্রিপেইড রিলেটেড ডেবিট রিলেটেড এক্সপেন্স ক্রেডিট। এটা যদি কোনো প্রিপেইড অংশ এক্সপায়ার হয় তাহলে জার্নাল উল্টো হবে। এটার ব্যাখ্যা আগামী দিন দিব। যদি অ্যাক্রুড এক্সপেন্স হয় তাহলে জাবেদা হবে রিলেটেড। যদি আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড হয় তাহলে জার্নাল উল্টো হবে। এর ব্যাখ্যা আগামী দিন দিব। যদি অ্যাক্রুড রেভিনিউ হয় তাহলে জাবেদা হবে রিলেটেড রিসিভেবল ডেবিট রিলেটেড রেভিনিউ ক্রেডিট। জাবেদাগুলো তোমাদের অনেক ভালো করে করতে হবে। এই জাবেদা মুখস্থ করলে অ্যাডজাস্ট